হ্যালো বন্ধুরা, আমাদের স্বপ্নের ক্যানভাস চ্যানেলের সকল প্রকার গল্পপাঠ শুনতে ও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজকের ব্রেকিং নিউজ, বাংলাদেশের মাফিয়া কিং রাশেদকে তার গ্যাংয়ের লোকেরা তার সাথে বেইমানি করে হত্যা করেছে। যে মাফিয়া কিং কখনো মানুষের খারাপ চায়নি সে আজ মৃত। বাংলাদেশের বাইরের দেশগুলো যেমন থাইল্যান্ড, পাকিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, রাশিয়া এই সকল দেশের মাফিয়ারা বাংলাদেশে আসতে ভয় পেত। এছাড়াও বাংলাদেশের যত গ্যাংস্টার মাফিয়া ছিল কেউ গরিব মানুষদের উপর অত্যাচার করতো না এই মাফিয়া কিং রাশেদের ভয়ে। গোপন তথ্য থেকে আরেকটি খবর পাওয়া যায় যে দ্য মাফিয়া কিংকে হত্যা করার পিছনে বাহিরের দেশের কয়েকটি মাফিয়ার হাত রয়েছে। এখন বাংলাদেশে আবার মাফিয়ার লোকেরা মিলে সবার উপর অত্যাচার শুরু করবে। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, যে মাফিয়া কিং তৈরি করলো তার ছেলে রাশেদকে সবাই চিনে, সে কতটা শক্তিশালী আর সে আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করে, তাকে কিভাবে মারলো? এই খবর পুরো দেশে ছড়াচ্ছে। রাশেদ মাফিয়া কিং ছিল, কিন্তু সে কখনো গরিব বা নিরপরাধ মানুষদের উপর অত্যাচার করেনি। কিন্তু তার সহজ সরলতার সুযোগ নিয়ে তার পিঠ পিছে ষড়যন্ত্র হয় যা সে টের পায়নি, আর আজ তার লাশ পড়ে আছে। আজকে থেকে এই দেশ আমার, আমি রাজত্ব করব এই দেশে। কিন্তু রুদ্র যে আমাদের সাহায্য করেছে, তার কি হবে? আর আরো তার সাথে আরো বাইরের দেশের মাফিয়ারা তো আছেই। চিন্তা নেই, আমি সবার সাথে ডিল করে নিব। রুদ্রকে ঢাকা দিয়ে দিব, সবাই আজ থেকে আমার আন্ডারে কাজ করবে। এমন সময় নিশি দৌড়ে আসলো। বস বস, মহা বিপদ হয়ে গেছে, আমরা তো এবার শেষ। কি হয়েছে, হাঁপাচ্ছিস কেন? বস, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। দ্য মাফিয়া কিং রাশেদ নয়, রাফি, সেলিম খানের ছোট ছেলে, আর সেই আসল মাফিয়া কিং। নিশির কথা শুনে সবাই অবাক হয়েছে, সাথে ভয়ও পেতে শুরু করেছে। আসলে সবাই এখন একটা মিটিং করছে, সেখানে সব শহরের বড় বড় ডন মাফিয়া গ্যাংস্টাররা রয়েছে। ডেভিডের গার্লফ্রেন্ড রোকেয়া নিশির কথা শুনে বলে উঠল, তুই কি বলতেছিস? তোর কোনো ধারণা আছে? আমি ঠিক বলছি ম্যাম। এই নিন সেলিম খানের বানানো উইল, যেটা কেউ চেঞ্জ করতে পারবে না। রোকেয়া উইল হাতে নিয়ে পড়া শুরু করলো। আমি সেলিম খান, আমি বাংলাদেশের মাফিয়া লর্ড। আমি এখন আর এই দায়িত্ব নিতে পারছি না। আমার 2 সন্তান আছে, বড় হলো রাশেদ আর ছোট হলো রাফি। আমি রাফিকেই পরবর্তী মাফিয়া কিং বানাতে চাই। রাশেদ বড় হলেও তেমন পারদর্শী নয়, আর রাফি যেমন তার শক্তি তেমন তার চিন্তা ভাবনা। এখন থেকে রাশেদ সামনে থেকে গ্যাং চালাবে, আর রাফি পিছনে থেকে পুরো গ্যাং কন্ট্রোল করবে। আমার এই উইল কেউ চেঞ্জ করতে পারবে না। যদি আমার 2 সন্তান মারা যায় তাহলে মাফিয়া কিং একজন উপযুক্ত লিডার হতে পারবে। রাফি দেশের বাইরে থেকে বিদেশের মাফিয়াদের কন্ট্রোল করবে। রাফির চেহারা 3-4 জন বাদ দিয়ে কেউ দেখবে না। বাংলাদেশের এখন একজনই মাফিয়া কিং, আর সে হলো রাফি দ্য মাফিয়া কিং। তার মানে রাশেদ মাফিয়া কিং নয়, তার ছোট ভাই মাফিয়া কিং। রাশেদ যে ডেঞ্জারাস ছিল তাহলে ভাবাই যায় না রাফি কতটা ডেঞ্জারাস। বস, আমি এইমাত্র কানাডার ডনের মাধ্যমে জানতে পেরেছি দ্য মাফিয়া কিং কানাডায়, কিন্তু তার ভাইয়ের মৃত্যুর কারণে সে বাংলাদেশে আসবে। আর সে এটাও বলেছে মাফিয়া কিং যেখানেই যান না কেন সেখানেই ঝড় উড়িয়ে যায়। তার মতো হিংস্র আর কোনো মানুষ নেই। ও আই সি, পুরো দেশে খবরটা ছড়িয়ে দাও, সত্যিটা। তোমার মাথা ঠিক আছে তো? সাধারণ জনগণ শুনলে তারা আর ভয় পাবে না। জনগণের কথা বাদ দাও, তুমি নিশ্চয়ই বলোনি যে রাফি একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল? শুধু বাংলাদেশের পুলিশ নয়, বরং বিশ্বের প্রায় 50টি দেশের পুলিশ ওকে খুঁজতেছে। রাফি এই দেশে আসলে হয়তো পুলিশ ওকে মারবে, না হলে আমিই মারব। কিন্তু কেউ তো ওকে আজ পর্যন্ত দেখেনি, তাহলে ওকে কিভাবে চিনবে? চিন্তা করো না, আমি যতটুকু জানি আসল মাফিয়া কিং এই দেশে আসার সাথে সাথেই কিছু একটা করবে। আর সে তো আসছে ঝড় উঠাতে, দেখি কি ঝড় উঠায়। আমার কাছে পুরো টিম আছে।
বস, আমাদের ইনফরমেশনের মতে কালকের মধ্যে মাফিয়া কিং এখানে চলে আসবে। আর তাকে এই দেশে মাত্র 3 জন লোক চিনে, কিন্তু তারা কারা তা আমরা জানি না। এমনকি আমাদের দলেরও হতে পারে। সমস্যা নেই, সবাইকে আস্তে আস্তে শেষ করব। সারা দেশে খবর ছড়িয়ে গেছে রাফি আসল মাফিয়া কিং আর সে দ্রুতই বাংলাদেশে আসবে। সবাই আজ পর্যন্ত মাফিয়া কিং এর হিংস্রতা সম্পর্কে যতটুকু জেনেছে তার ভাইয়ের মৃত্যুতে আরও হিংস্র হবে, এটাই স্বাভাবিক। এয়ারপোর্ট, রেলওয়ে, হাইওয়ে, সদরঘাট, যেখান থেকে রাফি এই দেশে আসার সম্ভাবনা রয়েছে সব জায়গায় সিআইডি পুলিশ পাহারা দিচ্ছে, সাথে মাফিয়ার লোকেরাও আছে। কারণ রাফি এই দেশে আসলে এই দেশে রক্তের বন্যা বয়ে দিবে। কিন্তু হাস্যকর ব্যাপার হলো রাফিকে আজ পর্যন্ত কেউ দেখেনি 3-4 জন ছাড়া। কিন্তু এই 3-4 জন কারা সেটাও কেউ জানে না। অন্যদিকে কানাডায় জিহাদ, আমার নকল পাসপোর্ট রেডি হয়েছে। জি বস। আমি তোকে কতবার বলছি তুই আমাকে নাম ধরে ডাকবি, আমি তোকে নিজের বন্ধু ভাবি। ওকে রাফি, কিন্তু তুই যে দেশে যাচ্ছিস তোর জন্য তো বিপদ রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে। রাফি কোনো বিপদকে ভয় পায় না, রাফি নিজেই বিপদের জন্য বিপদ। আমি একা যাব না, তুইও যাবি আমার সাথে। মনে নেই আব্বু মারা যাওয়ার আগে বলে গিয়েছিল তোকে আমার সাথে সবসময় থাকতে। তার কথা কি আমি অমান্য করতে পারি? তুই রাশেদ ভাই আর আঙ্কেল তো আমার পরিবারকে বাঁচিয়েছে। তোরা না থাকলে আজ আমি বেঁচেও থাকতাম না। তোরা সবার জন্য কত কিছু করেছিলি, আর পরিণামে কি পেলি? ধোকা। আমি বুঝলাম না মানুষ এত নিচে কিভাবে নামতে পারে। তুই চিন্তা করিস না, একবার দেশে যাই সবাইকে দেখে নিব। দেশবাসী এতদিন শুধু রাফি দা মাফিয়া কিং এর হিংস্রতা সম্পর্কে শুনেছে, কিন্তু এখন সবাই এবার হিংস্রতা দেখবে। আমি আসছি, তোরা তৈরি থাকিস মাফিয়ারা, তোদের আজরাইল আসছে। যে বাইকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম তার লাশ পর্যন্ত দেখতে পাইনি। আমি আসছি তোদের মৃত্যুর পরোয়ানা নিয়ে। এইদিকে তো দেশের অবস্থা খারাপ যখন থেকে শুনেছে রাশেদ মাফিয়া কিং না বরং রাফি দা মাফিয়া কিং, তখন থেকেই দেশের সবাই আতঙ্কে আছে। কারণ রাফি যে দেশে যায় সে দেশে কমপক্ষে হলেও 500-র মতো লাশ পড়বে, সেটা মিনিস্টার থেকে সাধারণ মানুষ যে কেউ হতে পারে। এইদিকে দেশের সব এন্ট্রি পয়েন্টে পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী পাহারা দিচ্ছে। সবাই জানে রাফি যদি একবার সিদ্ধান্ত নেয় যে দেশে আসবে তাহলে তাকে কেউ আটকাতে পারবে না। বাংলাদেশ শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কানাডা থেকে ফ্লাইট ল্যান্ড হয়েছে। সিকিউরিটি অনেক কড়া, সবার ব্যাকগ্রাউন্ড চেক করে তারপর ছাড়া হচ্ছে সবাইকে। রাফি আর জিহাদ ছদ্মবেশে দেশে আসলো। জিহাদের একটি ভালো ব্যাকগ্রাউন্ড আছে কানাডায়। রাফি ফেক আইডেন্টিটি নিয়ে দেশে আসলো। সবার চেকিংয়ের পর যখন রাফির ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে। আপনার নাম? জি, আমার নাম রাকিব। আপনি এই দেশে কেন এসেছেন? আমার বড় ভাইয়ের কবর জিয়ারত করতে এসেছি। ঠিক আছে, যান এখন। রাফি আর জিহাদ এয়ারপোর্ট থেকে বের হয়ে রাফি তার ফোন দিয়ে একটা SMS করলো, আর সাথে সাথে এয়ারপোর্টে 10টি পুলিশের গাড়ি ব্লাস্ট হলো। সবাই এদিক ওদিক দৌড়াচ্ছে, সবাই বুঝে গেছে রাফি এই দেশে এসে গেছে। সবাই এত চেষ্টার পরেও রাফিকে এই দেশে আসার থেকে আটকাতে পারলো না। রাফির মুখে আবার পৈশাচিক হাসি ফুটে উঠল। রাফির সামনে 2টি গাড়ি থামলো, গাড়ি থেকে 2 জন লোক নামলো, যাদের দেখে রাফি মুখে হাসি ফুটে উঠল। লোক 2টি রাফির আর জিহাদকে জড়িয়ে ধরল। তারপর রাফি আর জিহাদকে 2টি গাড়িতে উঠালো। গাড়ির নিজ গতিতে ছুটছে। হঠাৎ গাড়ি 2টি থেমে গেল ঢাকার বাহিরে জঙ্গলের মাঝখানে একটি বিশাল সেফ হাউসের সামনে। গাড়ি থেকে রাফি আর জিহাদের সাথে সেই 2 জন লোকও নামলো। 4 জন সেফ হাউসের ভিতরে চলে গেল। সেফ হাউসটা জঙ্গলের ভিতরে, তাই মাফিয়ার লোকেরা এই সেফ হাউসের ব্যাপারে জানে না। কি খবর তোমাদের? ভাই, আপনি তো জানেন এই জায়গার কি অবস্থা, আমরা ভালো থাকি কিভাবে? রাশেদ ভাই মারা যাওয়ার পর আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। মাফিয়ারা নিজেদের ইচ্ছার মতো কাজ করা শুরু করছে। দেশে সাধারণ মানুষদের জীবনে অনেক খারাপ হয়ে গেছে। দীপ কোথায়? সে আসে নাই? না রে, দীপ আসে নাই। তুই তো জানোস তার আমাদের সাথে দেখা করা কতটা রিস্কের কাজ। দীপ আমাদের সাথে ঠিক সময় দেখা করে নেবে। তোরা চিন্তা করিস না, আমি যখন এসে গেছি তখন আর কারো চিন্তা করার প্রয়োজন নেই। এখন বল, আমার ভাইয়াকে কারা কারা মেরেছে?
প্রত্যেককে এমনভাবে মারবো যে সাধারণ মানুষের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। ভাই এই দেখেন। বলেই ল্যাপটপে একটা পেন ড্রাইভ কানেক্ট করলো, তারপর একের পর এক ছবি দেখাতে শুরু করলো। ভাই এই হলো ডেভিড, রাশেদ ভাইকে মারার ষড়যন্ত্রকারীদের লিডারের আর বর্তমান মাফিয়া কিং সে হতে চায়। আর এ হলো রোকেয়া, ডেভিডের গার্লফ্রেন্ড। এ হলো নিশি, ডেভিডের পিএ। তাছাড়া রুদ্র আছে যে ডেভিডকে অনেক সাহায্য করেছে। ডেভিড রুদ্রকে পুরো ঢাকা শহর কন্ট্রোল ওকে দিয়ে দিছে। আর তাছাড়া লিটনও আছে ওদের বিশেষ খবরী হিসাবে। আর ভাই বাইরের দেশে দুবাই ল্যান্ড লর্ড আসলাম খান, চায়নার ডন কিং চং, রাশিয়ার মাফিয়া কিং ডেভিল আর পাকিস্তানের ডন ফিরোজ খান রয়েছে যারা ডেভিডকে সাহায্য করছে। ভাই এখন ডেভিডের সাথে অনেকেই রয়েছে যারা ফলে আমরা এখন ওকে ধরতে পারবো না। আর যখন থেকে ডেভিড শুনেছে যে আপনি দেশে এসেছেন তখন থেকেই আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। নো প্রবলেম, একে একে সবাইকে মারবো। এখন একটা ধামাকা করতে হবে, ওদের বুঝিয়ে দিতে হবে যে রাফি দ্য মাফিয়া কিং ইজ নট এ ইজি পারসন। তাদের এমন অবস্থা করব যে তারা তোকে আমার কেমন কেমন লাগছে? রাশেদ ভাইয়ের মৃত্যুতে তোর চোখ থেকে পানি পড়েনি, আর এখন তোর মুখে হাসি লেগে আছে। রাশেদ ভাই আমাদের কত উপকার করেছে যে তার মৃত্যুর খবর এখনও আমাদের চোখের সামনে ভাসছে। তাহলে ভেবে দেখ, ভাইয়া আমার আপন ছিল, তার মৃত্যুতে আমি কত কষ্ট পেয়েছি। আমার চোখের পানি এখন শুকিয়ে গেছে রে। এখন সেই পানি শুকিয়ে আগুনে পরিণত হয়ে গেছে। আমার বুকের ভিতর প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। বাদ দে, এখন বল তোর নেক্সট প্ল্যান কি? আমার এখন রুদ্রের কাছে যাওয়া প্রয়োজন। তুই পাগল হলি নাকি? রুদ্র এখন ঢাকা শহরের কিং। রুদ্র কোথায় থাকে তার চেলাপেলারা ছাড়া কেউ জানে না। আর তুই যদি রাফিদা মাফিয়া গ্যাংয়ের পরিচয় নিয়ে যাস তাহলে কি হবে ভেবে দেখেছিস? রাহুল আর সাব্বির, রুদ্রের চেলাপেলাদের কোথায় পাবো? ভাই ওর চেলাপোলারা বেশিরভাগই কলেজে বা ভার্সিটির ছাত্রছাত্রী। আপনি ঢাকা ভার্সিটিতে গেলেও ওদের দেখা পাবেন। সেখানে রুদ্রের চেলাপেলা বেশি আছে, আর সেখানে কোনো ঝামেলা হলে রুদ্র আগে গিয়ে পৌঁছায়। ওহ তাই নাকি? তাহলে তো খেলা এবার জমে উঠবে। বলেই নিজের রুমে চলে গেলাম। রাহুল, সাব্বির আর জিহাদ রাফির কথা কিছুই বুঝতে পারল না। রাফি কখন কি করে সেটা আজ পর্যন্ত কেউ ভাবতে পারেনি। পরের দিন সকালবেলা, আমি ঢাকা যাব, তোরা ব্যবস্থা কর। রাফির কথা শুনে সবাই রাফির দিকে তাকিয়ে আছে। কিন্তু ভাই ঢাকা গিয়ে আপনি কি করবেন? সেটা তোদের না ভাবলেও চলবে। আমরা কেন ভাববো না? তুই আমাদের একমাত্র আপনজন। তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচব রে? তুই যা প্ল্যান করবি তাতে আমরা তোর সাথেই থাকবো। ব্যাস। রাফি বুঝে গেল যে জিহাদ রেগে গেছে, তাই আর কথা বাড়ালো না। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে রাফিকে জিহাদ কিভাবে অর্ডার করতে পারলো। আসলে রাফি আর জিহাদ বন্ধুর মতো সম্পর্ক, আর রাহুল এবং সাব্বির হলো রাফির কাছের লোক, যারা কখনো রাফির জন্য নিজেদের জীবন দিতেও পিছপা হবে না। চারজন মিলে ঢাকা শহরে গেল। এখানে দ্বীপের একটা ফ্ল্যাটে গেল। দ্বীপ হলো সাব্বির আর রাহুলের মতো রাফির কাছের লোক। দ্বীপ বাংলাদেশের একজন মন্ত্রী প্লাস মাফিয়ার কো লিডার, কিন্তু ডেভিড জানে না যে দ্বীপ রাফির হয়ে কাজ করে। দ্বীপ এখনও রাফির সাথে দেখা করে নাই। ঢাকা শহরে রুদ্রের চেলাপেলাদের আড্ডাখানা অর্থাৎ ঢাকা ভার্সিটি, সেখানে গিয়ে রাফি অনার্স 3rd ইয়ারে ভর্তি হলো। শুধু রাফি নয়, সাথে জিয়াদু ভর্তি হয়েছে, কিন্তু অন্য বিভাগে। রাহুল আর সাব্বিরকে সবাই চিনে, কারণ তারাও মাফিয়ার স্পেশাল মেম্বারদের লিডার। পরের দিন রাফি ছদ্মবেশ ধরে, অর্থাৎ একটি পুরাতন টি শার্ট আর প্যান্ট পরেছে, আর তার চুলগুলো তেল দিয়ে শুয়ে রেখেছে। রাফি দেখতে একেবারে খ্যাত লাগছে। রাফি জিহাদকে ভালোভাবেই যেতে বলল। জিহাদ ভার্সিটিতে চলে গেল, আর রাফি যাচ্ছে তার ছদ্মবেশে। তাকে দেখে মনে হচ্ছে ঋত্বিক রোশন হিরো আলমের গেট আপে যাচ্ছে। রাফি ভার্সিটিতে পৌঁছে গেল। সে ভিতরে গিয়ে দেখলো চারদিকেই গুন্ডা টাইপের ছেলেমেয়েরা ভরা।
তবে যারা ভালো ছেলে মেয়ে তারা র্যাগিংয়ের শিকার হচ্ছে। রাফি জানে যে তাকেও র্যাগিংয়ের শিকার হতে হবে এবং তাই হলো হঠাৎ পিছন থেকে কেউ ডাক দিল। ওই ক্ষেত, এদিকে আয়। রাফি পিছনে তাকিয়ে দেখলো একটা বখাটেদের গ্রুপ ডাকছে তাকে। এটা দেখে রাফি মনে মনে ভাবে, আমি যা চেয়েছিলাম তাই হলো, এবার খেলা শুরু হবে। এই পয়রা, আমাদের কথা কি কানে ঢুকে না নাকি? জি ভাই, শুনেছি। তাহলে দাঁড়িয়েছিলি কেন? আমি ভেবেছিলাম যে আপনি কাকে ডাকছেন, কারণ ভার্সিটিতে আমার আজকেই প্রথম দিন। আমি তো কাউকে চিনি না ভার্সিটিতে। তুই ছাড়া কি আর কেউ ক্ষেত আছে নাকি ইউনিভার্সিটিতে? আরে মাহিম, থাম এবার। আর তোর নাম কি রে? ভাই রাকিব। তা ভাই রাকিব, কি খবর তোমার? ভালো আছো? এই শালা, তুই কোন এলাকার বাইরে? না ভাই, আমি কোনো ভাই না, আমি তো আপনাদের ভাই বলছিলাম, আপনারাই তো ভুল বুঝলেন। মাহিম কোনো কথা না বলে রাফির গালে 2টা থাপ্পড় দিল, ঠাস ঠাস করে। রাফির রাগে পুরো শরীর ফেটে যাচ্ছে, সে তার হাত মুঠো করে রেখেছে। বখাটেরা তো জানে না রাফি চাইলে ওদের মারতে 2 মিনিটেরও কম সময় লাগবে। মাহিম রাফির শার্টের কলার ধরে বলল, তোর কত বড় সাহস, তুই আমাদের মুখের ওপর কথা বলিস? তোকে তো আমি আজকেই মেরে ফেলবো। আরে দোস্ত, থাম এবার। আরে তুই শোন, ওই যে একটা মেয়ে দেখছিস, সেই মেয়েটাকে গিয়ে এই চিঠিটা দিয়ে আসবে। একটা মেয়েকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। ভাই, এই চিঠিতে কি আছে? শোন, বেশি কথা বলবি না। এবার মাহিমের রাগ উঠে গেলে আমিও ওকে থামাতে পারবো না। রাফি আর কোনো কথা না বলে চিঠিটা হাতে নিয়ে মেয়েটার কাছে গেল। মেয়েটা দেখতে সুন্দরীদের কাতারেই পড়ে, কিন্তু রাফির এই সব বিষয়ে কোনো ফিলিংস নেই। আপু, এই কাগজটা নেন। কে তুমি? আর এই কাগজে কি আছে? আপনিই দেখে নেন। মেয়েটি কাগজটি নিয়ে পুরোটা পড়ে রাগে ফুসফুস করছে, আর সাথে সাথে রাফিকে ঠাস করে গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাফি এটা আশা করেনি যে এবারও তাকে থাপ্পড় খেতে হবে। রাফি বুঝে গেল যে ওই চিঠিতে এমন কিছু আছে যার কারণে মেয়েটি রেগে গেছে। শালা ফকিনীর বাচ্চা, তোর সাহস কিভাবে হয় রে আমার সাথে রুম ডেট করার প্রস্তাব নিয়ে আসতে? রাফি পিছনে তাকিয়ে দেখলো বখাটেরা কেউ নেই, সবাই যেন মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে। আপু, আসলে আমি কিছুই করিনি, আমি র্যাগিংয়ের শিকার হয়েছি, আর এই কাগজে কি লেখা আছে আমি কিছুই জানতাম না। মিথ্যে কথা বলার জায়গা পাস না? আহা মিলি, স্যার না, তুই তো জানিস এই ইউনিভার্সিটির কী অবস্থা। আর এই ছেলেটিকে দেখতে সহজ সরল লাগছে, এই জীবনেও তোকে এরকম প্রস্তাব দিতে কখনো সাহস পাবে না। তুই ঠিক বলেছিস কিয়া, এইরকম খ্যাত মার্কা ছেলে তো রুম ডেটের মানেও জানে না। এই তোর নাম কি রে? রাকিব। তোমাকে দেখতে তো এই ইউনিভার্সিটির প্রথম দেখছি। কোন ইয়ারে তুমি? আমি এই ভার্সিটিতে 3rd ইয়ারে ট্রান্সফার হয়ে এসেছি। রাফির কথা শুনে সবাই হাঁ করে তাকিয়ে আছে। মিলি, এ তো আমাদের ক্লাসমেট। আচ্ছা, আমাকে কি 3rd ইয়ারের ক্লাসরুম দেখিয়ে দিবেন? তুমি সোজা গিয়ে ডানের ক্লাসরুমে ঢুকবে। রাফি ক্লাসরুমে গিয়ে প্রবেশ করলো। ক্লাসের সবাই ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন ক্লাসরুমে কোনো ভূত ঢুকেছে। রাফি একেবারে পিছনের বেঞ্চে গিয়ে বসলো। ক্লাসে স্যার আসার পর সবাই রুমে গিয়ে ঢুকলো। কে আর মিলিও আসলো। রাফি অবাক হলো যখন সেই বখাটের গ্রুপও ক্লাসে গেল, আর বখাটেরাও রাফিকে দেখে অবাকের শীর্ষে গিয়ে পড়ল। ক্লাসে স্যার আসলো, এসে রাফিকে দেখেই প্রশ্ন করলো, এই ছেলে তুমি কে, আর এই ক্লাসরুমে কি করো? রাফিকে কিছু বলতে না দিয়েই মাহিম বলল, স্যার, আমার মনে হয় এই ক্লাসে ভুল করে ঢুকে পড়েছে। না স্যার, আমি এই ক্লাসেরই স্টুডেন্ট। আমার নাম রাকিব হাসান রাজ। আমি অন্য ভার্সিটি থেকে ট্রান্সফার হয়ে এসেছি। তাই এইভাবে ক্ষেত হয়ে সেজে এসেছে কেন? স্যার, আসলে সবার মতো স্টাইলিশ জামা কাপড় পরে ফ্যাশন করার সময় আমার নেই। আমি এখানে পড়ালেখা করতে এসেছি। তোমার কথা আমার ভালো লেগেছে, কিন্তু হয়তো ক্লাসে অনেকেরই তোমার কথা ভালো লাগেনি, তাই সাবধানে থেকো। স্যারের কথা রাফিকে খুব ভালো করেই বুঝতে পারলো, কারণ মাহিমের টিমের আর অনেক মেয়েরাই তার কথা শুনে রাগে ফুসফুস করছে। ক্লাস শেষে রাফি ক্লাসরুম থেকে বের হলো। ক্যাম্পাসের গেটের সামনে জিহাদকেও দেখা যাচ্ছে। রাফি যখন জিহাদের কাছে যাবে তখন মাহিম অ্যান্ড গ্যাং রাফির কাছে আসলো।
কি রে, তোর দেখি জবাব বেশি চলে। তুই একাই ভার্সিটিতে পড়তে আসছিস আর আমরা কি ঘাস কাটতে আসছি? সেটা তোমরাই জানো। কি রে, তুই আমাদের তুই করে কেন বললি? আমরা একই ক্লাসে, তাহলে তো তুমি করেই বলবো। তোর দেখি মুখ বেশি চলতেছে। এখন আমাকে যেতে দাও বলেই রাফি হাঁটা শুরু করলো। মাহিম একটা হকি স্টিক দিয়ে রাফির পিঠে একটা বাড়ি মারলো। হকি স্টিকটা ভেঙে গেল আর রাফি কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ল। এই ঘটনা দেখে সবাই রাফির দিকে তাকিয়ে আছে। হকি স্টিক ভেঙে গেল অথচ রাফি সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তারা তো আর জানে না রাফির কাছে এই সব এটা কিছুই না। রাফি মুচকি হেসে চলে গেল। ক্যাম্পাসের গেটের থেকে দূরে গিয়ে একটা গাড়িতে উঠে পড়ল, যে গাড়িতে আগে থেকেই জিহাদ ছিল। কি রে, তুই ওদেরকে কিছু বললি না কেন? এখন তো খেলা মাত্র শুরু হলো, তুই শুধু দেখ আগে আগে হোতা হে কেয়া। শোন, আজকে একটা খবর পেলাম যে ওই মাহিমই হলো রুদ্রের রাইট হ্যান্ড। তুই তো কাজের কথা বললি, এবার খেলা জমে যাবে। গাড়ি গিয়ে তাদের ফ্ল্যাটের সামনে গিয়ে থামলো। তখন সাব্বির বলল, ভাই এমন একটা খবর আছে যেটা আমাদের জন্য খুব লাভজনক হবে। তারপর রাফি বলল, কি সেই খবর? খবরটা শোনার জন্য তো সবাইকে নেক্সট পর্বের জন্য অপেক্ষা করতে হবে। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর এর নেক্সট পর্ব খুব তাড়াতাড়ি চলে আসবে। সে পর্যন্ত সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন, আর পরবর্তী পর্ব আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।